হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনসারিজ। আমরা প্র্যাকটিস সেট করছি। আগের দিন রিজনিং একটা কমপ্লিট হয়েছে, বলেছিলাম যে অল্টারনেট ডেতে একদিন রিজনিং একদিন ম্যাথ, একদিন রিজনিং একদিন ম্যাথ, এরকমভাবে করবো। তো আজকে ম্যাথের প্র্যাকটিস সেট 1। এবার আমি অনেক কিছু ভাবলাম যে কোনগুলোর সেট করালে ভালো হয় বা এরকম কিছু। তো যেটা মনে হলো আমার, যে লাস্ট যেটা সিজিএল হলো না, সিজিএল 2019, এই মার্চ মাসের ফার্স্ট উইকে যেটা হয়েছিল, 3 তারিখ থেকে 9 তারিখ মনে হয়। তো ওইখানে টোটাল 18টা শিফট আছে। এবার 18টা শিফটের মধ্যে কিছু কিছু শিফটগুলো আমি বেছে নিয়েছি যে এগুলো তোমাদেরকে করাবো। আজকে যেরকম আমি বেছেছি যে 3 মার্চ, মানে একদম প্রথম দিন যেদিন পরীক্ষা হলো সিজিএলের, প্রথম দিনের ফার্স্ট শিফট, যেটা 3টে শিফটে পরীক্ষা হয়, তো ফার্স্ট শিফটের কোশ্চেনটা, ম্যাথ কোশ্চেনটা আজকে আমি তোমাদেরকে করাবো। এরকমভাবে কোনো দিন রিজনিংগুলো করিয়ে দেবো সিজিএলের, কারণ কি সামনে সিএইচএসএল আছে তো, বা রেল আছে, এই অঙ্কগুলো খুব কাজে লাগবে ওইখানে। ওইগুলো ভেবেই এটা মানে আমি কোশ্চেনগুলো বেছেছি। তার মধ্যে কিছু কিছু কোশ্চেন আবার অল্টারনেটও হবে, হয়তো অন্য কোনো শিফটের কোশ্চেন বা 2-3টে শিফট মিক্স করে আমি করেছি। তো যাই হোক, আজকে এটা কোশ্চেন শুরু করা যাক। তো চলো শুরু করা যাক। দেখো, আজকের প্রথম প্রশ্নটা দেখো, একটু নিজে করার চেষ্টা করো, করে নিয়ে আমার সাথে উত্তর মেলাও। টাইম অ্যান্ড ওয়ার্ক এমনিতেই অনেকের ফেভারিট একটা চ্যাপ্টার, তো ট্রাই করবে। তোমাদের এগুলো অঙ্ক সবই করানো আছে, সবই পারবে। করো, একটু নিজেরা চেষ্টা করো। দেখো কি বলছে, A, B and C can individually complete a piece of work in 24, 15 and 12 days respectively. B and C started the work and worked for 3 days and left. তিনজন ইন্ডিভিজুয়ালি কদিন করে মানে একদিনে, মানে কদিন করে কাজ করে ওটা বলা আছে, পুরো কাজটা করতে কতদিন সময় লাগে। আর বি আর সি প্রথম 3 দিন একসাথে কাজ করেছে, তারপর ছেড়ে দিয়ে চলে গেছে। তাহলে দ্য নাম্বার অফ ডেজ রিকোয়ার্ড বাই এ অ্যালোন টু কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক, তাহলে বাকি কাজগুলো শুধু এর করতে কদিন সময় লাগবে। তো কি কি আছে আমাদের কাছে, এ বি সি আছে, 24, 15, 12, তাই তো। তো যেহেতু 15 আছে, তার মানে 24-এর মাল্টিপল 5 লাস্টে একমাত্র 120 আছে, সেই কারণে 120 হবে কি আমাদের এলসিএম হবে, তাই তো। তো 24 হলে 120 কত হয়, এটা 5, এটা 8, এটা 10। তার মানে আমরা কি, আরেকবার বলে দিই, আমরা কি করতাম, যে এ এর 24 দিন সময় লাগে, বি এর 15 দিন সময় লাগে, সি এর 12 দিন সময় লাগে। আমরা ধরে নিলাম এগুলোর এলসিএম 120, যে কাজটা টোটাল 120 ইউনিট কাজ। তো 24 দিনে যদি 120 ইউনিট কাজ কমপ্লিট করে, তাহলে একদিনে কত ইউনিট কাজ করবে, 5 ইউনিট। বি একদিনে 8 ইউনিট, সি একদিনে 10 ইউনিট। তো আমাদেরকে বলা ছিল যে বি প্লাস সি কদিন কাজ করেছে, 3 দিন। তো বি প্লাস সি একদিনে কত ইউনিট কাজ করে, 10 আর 8 18 ইউনিট। 10 আর 8 18 ইউনিট, তাহলে 18 গুণ 3, তাহলে কত, বি আর সি একদিনে 54 ইউনিট কাজ করে। এইবার মানে 3 দিনে 54 ইউনিট কাজ করে, তার মানে ওরা 54 ইউনিট কাজ করে চলে গেছে। তাহলে পড়ে আছে কতটা ওয়ার্ক, 120 থেকে 54 বাদ দিব, বিয়োগ করলে 66। তাহলে 66 ইউনিট কাজ এখনো পড়ে আছে। এই 66 ইউনিট কাজ কে করবে, এ করেছে তো। আর এ একদিনে কত ইউনিট কাজ করে, 5 ইউনিট কাজ করতে, 5 ইউনিট কাজ করে। তাহলে এ এর টোটাল কতদিন সময় লাগবে, 66/5, তো 13 পূর্ণ 1/5 দিন। 66 ইউনিট কাজ করতে হবে, কাজটা কে করেছে, একা এ করেছে। তাহলে এ এর কাজটা করতে কতদিন সময় লাগবে, 66/5, মানে 13 পূর্ণ 1/5 দিন। এগুলো সহজ অঙ্ক, তোমরা এগুলো অনেক অঙ্ক করেছো, দেখে নাও একবার, করার থাকলে করে নাও, মুছে দিচ্ছি আমি। তারপর নেক্সট অঙ্কটা দেখো, 2 নাম্বার ত্রিকোণমিতি। 2 নম্বর কোশ্চেন দেখো, ত্রিকোণমিতি। দেখে ঘাবড়ে যেও না, এমনি নিশ্চয় সহজই আছে। তো যারা এমনি অঙ্ক করেছো, মানে অ্যাডভান্স, মানে কম্পিটিটিভের জন্য অ্যাডভান্স করেছো, বা যাদের ম্যাথ ছিল ওদের কাছে এটা অতটা কঠিন ব্যাপার না। দেখো কি বলা আছে, যে 6 tan a = 5, 6 tan a = 5, মান বার করতে বলেছে 8 sin a -4 cos a, এটা ছোট হাতের হয়ে গেছে, ওটা ঠিক করে নেবে, বাই cos a প্লাস 2 sin a। দেখে অনেকটা
বিভ্রান্তিকর মনে হলেও অতটা কঠিন না। কি করে করব দেখো, যখনই আমাদেরকে ট্যানের মান বলা থাকবে কি না, তো আমরা চেষ্টা করব সব কিছুকে ট্যানে নিয়ে আসার। একটা জিনিস লক্ষ্য করো যে আমরা যদি ওপর নিচ দুটোকেই মানে কস থিটা দিয়ে ভাগ করে দিই, মানে কস এ দিয়ে ভাগ করে দিই, তার মানে এখানে কি আসবে সাইন এ বাই কস এ, এখানে কস এ বাই কস এ, এখানে কস এ বাই কস এ, এখানে সাইন এ বাই সাইন এ। তো এই লাইনটা সাইন বাই কসকে আমরা কি বলি ট্যান, মানে আমি বলতে চাইলাম যে প্রত্যেকটাকে যদি কস এ দিয়ে ভাগ করে দিই, টু সাইন এ বাই কস এ, ঠিক। তাহলে দেখো যে সাইন বাই কস কি হয়, ট্যান হয়। তাহলে এটা 8 tan a মাইনাস 4 বাই 1 মাইনাস 2 tan a, ঠিক তো? এটাই তো হওয়া উচিত। আচ্ছা এবার ট্যানের মানটা কি করে বার করবো, tan a ইজ ইকুয়ালস টু 5/6। তো ঠিক এখানে শুধু মানটা বসাতে হবে, মান বসে ক্যালকুলেট করব। তাহলে 8 ইন্টু 5/6 মাইনাস 4 বাই 1 মাইনাস 2 ইন্টু 5/6, তাহলে এটা 3 হয়ে গেল, এটা 4, এটা 3, তাহলে 20/3 মাইনাস 4 বাই 1 মাইনাস 5/3, মাইনাসে আছে উত্তর, আছে অপশান, দেখা যাক। তাহলে এটা যদি এখন যদি ক্যালকুলেট করি তাহলে 20 মাইনাস 12/3 হবে, তাহলে 8-এর 3, আর এটা 3 মাইনাস 5/3 মানে -2 হবে, তো ওটা লিখলাম। তাহলে আলটিমেটলি কত হবে উত্তর, -4। আর -4 কোথাও কি ভুল করলাম? cos a ঠিক তো আছে, ও হো এখানে প্লাস আছে, সরি এখানে প্লাস আছে, এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, তাহলে 8/8 ইজ ইকুয়ালস টু কত হবে তাহলে 1, মানে অপশান এ হবে। এটা প্লাস ছিল, মাইনাস নিয়ে নিয়েছিলাম, সেই কারণে গন্ডগোল হয়েছে। যাই হোক, তো দেখে অঙ্কটা মনে হচ্ছে এত বড়, কিন্তু তুমি যদি বা আমি যখন শেখাবো তখন তো শেখাবোই, বা নিজে যদি করে থাকো, তুমি অঙ্ক দেখে জানো যে ট্যান, মানে অঙ্ক দেখে বুঝতে পারলে যে ট্যান এর মান 5/6, ঠিক আছে। আমি অঙ্কটা শুরুই করব ডাইরেক্ট এখান থেকে, কারণ আমি জানি যে এটা এখানে কস মানে ট্যান আসবে, আর এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 1, এখানে আসবে ট্যান, যখন আমি কস দিয়ে ভাগ করব, তাহলে এখানে কি করব আমরা শুধুমাত্র 8 ইন্টু 10 এর মান বসাবো -4, আর 1 প্লাস 2 ইন্টু 10 এর মান বসাবো। তো ডাইরেক্ট এইটুকু ক্যালকুলেশন শুধু পরীক্ষার খাতায় যে শিটটা দেবে না, ওই শিটে শুধুমাত্র এইটুকু ক্যালকুলেশনই তোমাদেরকে করতে হবে, বাকি এগুলো সবই তোমাদের মানে জেনে থাকতে হবে যে হ্যাঁ এটা এভাবে করতে হয়। যাই হোক, করার থাকলে একবার করে নাও। তারপর মুছে দিচ্ছি। দেখো আরেকটা কথা আমি তোমাদেরকে বারবার বলছি, পরীক্ষা কোনোটাই ক্যান্সেল হবে না। যারা ভাবছো যে পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে, হতাশ হচ্ছ বা পড়াশোনা করতে পারছো না, তাদের উদ্দেশ্যে বলছি কোনো পরীক্ষাই ক্যান্সেল হবে না। ডিলে হবে, 2 মাস 3 মাস ডিলে হতে পারে, বা 6 মাসই ডিলে হোক, কিন্তু পরীক্ষা হবে অবশ্যই। তো এই সময়টা যেটা পাচ্ছ সেটাকে কাজে লাগাও, নিজের খামতিগুলোকে পূরণ করো, প্র্যাকটিসগুলো করো ভালো করে। আর যারা নতুন করছে ওদের তো ঠিকই আছে, ভালোই হলো, ওরা আরও সুযোগ পাচ্ছ, সময় পাচ্ছ, তো সময়গুলোকে কাজে লাগাও। দেখো তারপর 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন আবার অ্যালজেব্রা। এবার যারা অ্যালজেব্রা করেছো ওরা তো ভালো, আর না হলে মোটামুটি যারা ফর্মুলা জানো তারাও কিন্তু করতে পারবে। ম্যাথ মানে যে শুধুমাত্র ম্যাথেই তুখার হতে হবে এরকম না। x মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 4 বলা আছে, আর এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু 45 বলা আছে। আমাদেরকে কি চেয়েছে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এতটুকুই তো। তো মান নির্ণয়ের ক্ষেত্রে হোক বা উৎপাদকের ক্ষেত্রে হোক, আমরা কি ফর্মুলা কাজে লাগাই, এ কিউব মাইনাস বি কিউব মানে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, তাই তো। এ কিউব মাইনাসের ক্ষেত্রে সব মাইনাস, এ কিউব ঠিক আছে প্লাসই হবে, এ কিউব মাইনাস বি কিউব মানে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটাই তো হয় ফর্মুলা। তো এখানে এ মাইনাস বি, এটা 4-এর মান 3 ইন্টু 45 ইন্টু 4, এটুকুই তো বার করতে হবে। তো 4-এর কিউব কত 64, আর 45 4 180, 180 18 দিনে কত 54, তাহলে 4
604 সরি 604 যোগে ভুল হচ্ছে। তো এ কিউব মাইনাস বি কিউব ছিল আমাদের, এ কিউব মাইনাস বি কিউব, আর আমাদের যা ফর্মুলা দরকার প্রত্যেকটারই মান বলে দেওয়া আছে, শুধুমাত্র ভ্যালুতে পুট করতে হলো, তাই তো? তাহলে 604 হলো। দেখো অপশান এ। তাহলে এরপরেরটা দেখো 4 নাম্বার, দেখো একটু নিজে চেষ্টা করো। মেনসুরেশন আছে, ইনসুরেশন তো করানো। মেনসুরেশন দেখো কি বলছে, দ্য রেডিয়াস অফ এ সার্কুলার গার্ডেন ইজ 42 মিটার। দ্য রেডিয়াস অফ এ সার্কুলার গার্ডেন ইজ 42 মিটার। একটা গার্ডেন আছে যার রেডিয়াস হয়ে গেছে 42 মিটার। তাহলে দ্য ডিস্টেন্স কভার্ড বাই রানিং 8 রাউন্ডস অ্যারাউন্ড, যদি আমি এই গার্ডেনটাকে 8 চক্কর লাগাই তাহলে আমার টোটাল কতটা ডিস্টেন্স কভার করা হবে, ঠিক তো? তো রাউন্ড কমপ্লিট করা মানে কি? সার্কামফারেন্স মানে কি? পরিধি। আর পরিধির ফর্মুলা কি? 2 পাই আর। তাহলে একবার যদি আমি রাউন্ড কমপ্লিট করি তাহলে আমি এতটা কমপ্লিট করব তো, কিন্তু আমাকে একবার না, আমাকে বলা আছে কতবার? 8 বার। তাহলে শুধু 8 গুণ করে দেবো একটা, 6। সবগুলো কি উত্তর আলাদা আছে? মোটামুটি আলাদাই আছে, দেখা যাক। 8 দিয়ে 16 লাস্টে 6, 6 দিয়ে 12 লাস্টে 2, 2 6 12 লাস্টে 2, লাস্টে 2, দুটো অপশানের আছে। তাহলে করেই নি, ভালো। অপশান বি আর ডি, তো ডি অবধি যাবে না, গুণ করলে 4000 মতো আসবে না, তাহলে অপশান বি উত্তর হবে। 21 12 এইটুকু রিস্ক নেওয়াই যায়, বুঝতে পারলে তো? অতটা মানে সবসময় যে গুণ করতে হবে ওরকম মানে নেই। তো সার্কামফারেন্স এটা ঠিক আছে, মানে সার্কামফারেন্সটা হয়েছিল আমার 2 পাই আর, আর আমাকে কভার করতে হবে কবার? 8 বার। সকালবেলা মর্নিং ওয়াক, বৃন্দাবনী ময়দান। আগের বছর না, তার আগের বছর এসআই হয়েছিল পরপর দুটো, একটা পুলিশের এসআই আর একটা আবগারির এসআই। এবার দুটোই পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষা তো ভালোই হয়েছিল, জানি পাস করব। এবার প্রিলির পর ছিল মাঠ। এবার রেজাল্ট বেরোনোর কিছুদিন আগেও দৌড়াতেও শুরু করলাম। এই 8 পাক তো বহুত দূরের কথা, অর্ধেক পাকেই হাঁপিয়ে একদম একাকার অবস্থা। 3 দিন 4 দিন গেলাম, তারপর বন্ধ। যাই হোক, ওটা তো অনেকের হয়েও গেছে আমাদের পরিচিত এসআইদের। পুলিশের রিক্রুটমেন্ট খুব ভালো হচ্ছে, যারা একটু বডি ফিট আছো কি না, মানে এমনি নিজের শরীরচর্চার দিকে যারা খেয়াল রাখো, যারা মাঠ কমপ্লিট করতে পারো, ওরা কিন্তু পুলিশটা ভাবতে পারো। খুব পরীক্ষা ভালো হচ্ছে, যতটা সম্ভব ফেয়ার করার চেষ্টা করছে, বাকি তো জানোই। যাই হোক, দেখো এর পরের কোশ্চেন। এই কোশ্চেনগুলোকে কি বলে? এই কোশ্চেনগুলো হয়ে যাচ্ছে ডিআই, মানে ডেটা ইন্টারপ্রিটেশন। আচ্ছা, কোশ্চেনটা এবার একটু দেখো, পজ করে একটু দেখো তোমরা ভালো মতো যে কোশ্চেনটা বলতে কি চেয়েছে। যারা জানো তারা তো জানোই। কি বলা আছে? বলছে দ্য গিভেন টেবিল শোজ দ্য নাম্বার অফ 1000 অফ কার্স in 1000 of cars of 5 different models ABCDE produced during year 2012 থেকে 17। স্টাডি দ্য টেবল অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। তো ABCDE 3 রকমের কারের মডেল আছে, 5 রকমের মডেল আছে। এবার 12 থেকে 17, 2012 থেকে 17 অবধি প্রত্যেকটা মডেলের কটা করে গাড়ি প্রডিউস হয়েছিল, ম্যানুফ্যাকচার হয়েছিল, ওইগুলো নাম্বার দেওয়া আছে, আর লাস্টে টোটাল দেওয়া আছে, এই সালে এতটা, ওই সালে অতটা, ঠিক আছে? এবার তোমাকে কোশ্চেনটা চেয়েছে কি সেটা দেখো, টেবিলের নিচে লেখা আছে। টেবিলের নিচটাই দেখো যে ইন দ্য ইয়ার 2015 সালে হুইচ টাইপ অফ কার কনস্টিটিউটস এক্স্যাক্টলি 20% অফ দ্য টোটাল নাম্বার অফ কার্স প্রডিউসড দ্যাট ইয়ার। আচ্ছা, 2015-তে কী আছে? 18, 12, 26, 14, 20, আর টোটাল হয়েছে কত? 100, তাই তো? তো বলেছে যে এই মডেলগুলো ABCDE কোন মডেলটা ওই সালে যতটা গাড়ি তৈরি হয়েছিল ঠিক তার 20%। তো 100-র 20% মানে কত? 20। তো মানে কোন মডেলটা 20টা গাড়ি প্রস্তুত হয়েছিল, একদম চোখের সামনে ভাসছে 20। অঙ্কগুলো দেখতে খুব বড়, তুমি যদি একটু ধৈর্য ধরে পড়ো আর ঠিক যে জায়গাটা পড়তে হবে ওই জায়গাটা পড়ো, তাহলে অসুবিধা নেই। আমাকে যখনই কোশ্চেনটা দেবে কিনা, আমি টেবিলের নিচে যে কোশ্চেনটা চেয়েছে আগে ওটা পড়বো, তারপর দেখবো টেবিলে কি দেওয়া আছে। তো তোমাদেরকেও ওইভাবেই পড়তে হবে, আস্তে আস্তে পড়তে হয়ে যাবে। দেখতে মানে কোশ্চেন দেখলে তো কিছুই নেই, মানে কোনো ক্যালকুলেশন নেই, কিচ্ছু নেই, শুধু 100-র 20%, মানে 20টাই চেয়েছে। তাহলে অপশান কি হবে? মানে যেটা অপশান এ, মানে মডেলটা 2015-তে
ওর টোটাল যতগুলো মডেল তৈরি হয়েছিল তার 20% তৈরি হয়েছিল, মানে 20টা তৈরি হয়েছিল, ব্যাস হয়ে গেল, খেল খতম। এরপরে দেখো 6 নম্বর প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, ট্রাই করো, প্রফিট অ্যান্ড লসের অঙ্ক, ভালো প্রশ্ন। দেখো কি বলছে, এ পার্সন সেলস অ্যান আর্টিকেল অ্যাট 10% বিলো ইটস কস্ট প্রাইস, মানে হ্যাড হি, এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে, হ্যাড হি হতো, হ্যাড হি সোল্ড ইট ফর 332 rupees more, he would have made a profit of 20%. What is the original selling price in rupees of the article? মানে একটা দ্রব্য আমি 10% লসে বিক্রি করেছি। এবার যদি আমি 332 টাকা বেশিতে বিক্রি করতাম, মানে যে দামে বিক্রি করেছি অরিজিনাল সেলিং প্রাইস, ওই দামে বিক্রি না করে যদি তার থেকে 332, তো হ্যাঁ 332 টাকা বেশিতে বিক্রি করতাম, তাহলে আমার কস্ট প্রাইসের ওপর 20% প্রফিট হতো, ঠিক তো? তাহলে অরিজিনাল সেলিং প্রাইস কত? তো আমার কস্ট প্রাইস কত? 100 টাকা, আর আমার সেলিং প্রাইস কত? 10% লসে বেচেছি, মানে 90 টাকায় বেচেছি, ঠিক? আচ্ছা, যদি আমি এই 90 টাকার ওপর 332, মানে 90 টাকা আমার হিসাবে যেহেতু 100, আমার ধরা অনুযায়ী 90, কিন্তু অঙ্ক অনুযায়ী যেটা হবে মানে অরিজিনাল সেলিং প্রাইস, এটা অরিজিনাল লিখে দিই, অরিজিনাল সেলিং প্রাইসের সাথে যদি আমি 332 টাকা যোগ করি, তাহলে এটার 20% প্রফিট হয়, এটার 20% প্রফিট হয়। 100 টাকার 20% প্রফিট মানে আমি বেচেছি কত টাকায়? 120 টাকায়। এটা বোঝো, 100 টাকার 20% প্রফিট, 100 টাকাতে 20% প্রফিট মানে আমি বেচেছি কত টাকায়? 120 টাকায়। তো আমার সেলিং প্রাইসের পার্থক্য কত হলো? আগে আমি কত টাকায় বেচছিলাম? 90 টাকায়, এখন আমি কত টাকায় বেচছি? 120 টাকায়। এটাই তো আমার মানে নিউ সেলিং প্রাইস, তাই তো? তো পার্থক্য কত হলো দেখো, 30। এই 30টাই তো অঙ্কের 332, এই 30টাই তো অঙ্কের 332। আমাকে চেয়েছে অরিজিনাল সেলিং প্রাইস, মানে কত চেয়েছে? 100 চাইনি, 120ও চাইনি, আমাকে চেয়েছে 90। অরিজিনাল সেলিং প্রাইস কত গুণ হয়েছে? 3 গুণ। এটা 3 মাল্টিপল হয়েছে, তাহলে এটাও 3 মাল্টিপল হবে, 996। ভালো অঙ্ক, সহজ অঙ্ক, মানে এগুলো অঙ্ক তো মানে এখন নর্মাল ব্যাপার হয়ে গেছে আর কি, তাই তো? 996 বুঝতে পেরেছো নিশ্চয়ই, মুছে দিলাম। আমি যখন করাচ্ছি আমার সাথে সাথে করো, দেখবে তাহলে প্র্যাকটিসটাও হবে, আর অতটা বড় হয়তো হবে না আশা করি। আর তোমরা যেটা বলছিলে আগের দিন 1 ঘন্টার ভিডিও অতক্ষণ বসে দেখা যাবে, এটা ওটা, 1 ঘন্টাতে যে শুধু 1 ঘন্টা পড়াশোনাই হয়েছে তা তো না, ওর মাঝে অনেক গল্প হয়েছে। এখন যেমন এটাও গল্প, তো এটাও তো কাউন্ট হচ্ছে ওই কারণে। আচ্ছা, এর পরের কোশ্চেনটা দেখো, 7-এ কি বলা আছে যে ভাগ যোগ যদি বিয়োগ হয়, বিয়োগ যদি যোগ হয়, গুণ যদি ভাগ হয়, ভাগ যদি গুণ হয়, তাহলে যে একটা বড় সড়ো এক্সপ্রেশনটা দেওয়া আছে ওই এক্সপ্রেশনটার মানে মান কত হবে। তো আমরা জাস্ট রিপ্লেস করে করে লিখবো যে এটা রিপ্লেস, মানে এটার রিপ্লেস এটা, এটা রিপ্লেস এটা। তারপর কি নিয়ম মেনটেন করবো আমরা জানো সবাই, বদমাস নিয়ম মেনটেন করতে হয় আমাদেরকে। ব্র্যাকেট, যারা জানো না লিখে নেবে, ও মানে অফ, ডি ফর ডিভিশন মানে ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, এস ফর সাবট্রাকশন। কথাটা সাবস্ট্র্যাক্ট না, সাবট্র্যাক্ট, মাঝে আরেকটা এস না, হ্যাঁ? তো এই ফর্মুলা অনুযায়ী এটা কত হচ্ছে সলভ করে আমাকে বলবে তোমরা, ঠিক আছে? এটা করে দিলাম না আমি, কারণ এটা নর্মাল অঙ্ক। এটা কত হচ্ছে সলভ করে তোমরা আমাকে বলবে। এরপর দেখো 7 হলো, 8 নম্বর দেখো, একটা জিনিস লক্ষ্য করে দেখো, আগের বার যে টেবিলটা ছিল এইবারও টেবিলটা সেম। তো কোশ্চেন আমাদের পড়ার দরকার নেই, জাস্ট টেবিলের নিচে কি চেয়েছে আমরা শুধু অতটুকুই দেখবো আর ডেটাটা দেখবো, ঠিক আছে? ডিআই
মানে প্রিলিতে চেঞ্জ খুব কমই করে, একটাই ডিআই থেকে হয়তো 2-3টে কোশ্চেন থাকবে, আবার কোনো কোনো শিফটে ডিআই নেই হয়তো, এরকমও হতে পারে। ঠিক আছে, আমিও ওরকম দেবো হয়তো, ধরো কোনো একদিন বা 4 নম্বর বা 5 নম্বর সেটটা হয়তো এরকম দিলাম যেখানে কোনো ডিআই নেই, তো এরকমও হতে পারে, ঘাবড়াবে না। দেখো কোশ্চেন কী চেয়েছে, ইফ 2013-2014 আর পুট টুগেদার, যদি দুটোকে টোটাল করা হয়, 2013-তে কত আছে 130, আর 2014-তে কত আছে 170, তো টোটাল কত হলো 300। তো 300 যদি করলাম তাহলে which type of car constitute exactly 25% of the total number of cars produced in those 2 years? তো 325% মানে কত, 300কে 4 দিয়ে ভাগ করবো 75, তার মানে আমাদের টোটাল, আচ্ছা লিখি আগে আমি ডেটাগুলো, একটা 2013 আর 14, তাই তো, তাহলে 22, 18, 32, 40, 18, 130, 22-এর নিচে 32, 43, 26, 35, 34, যোগ করে 170। আচ্ছা আমরা যদি এইগুলোকে টোটালটাকে যোগ করি, যে এই দুটো যোগ করে এখানে বসাবো, এই দুটো যোগ করে এখানে বসাবো, দিয়ে এই দুটো যোগ করে কত হচ্ছে 300, তো মানে টোটাল আমার গাড়ি আমি কতটা বেচেছি 2013-14 মিলে, মানে কতটা তৈরি করেছি 300 পিস। তো 300 পিস গাড়ির 75% কত, 70টা। তো বলছে যে এই যে 5টা ক্যাটাগরি আছে, 75টা সরি, তো এই যে 5টা ক্যাটাগরি আছে, এই 5টা ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরিতে যোগ করলে এই 25% হচ্ছে, দেখো এই দুটো যদি আমরা যোগ করি তাহলে 75, তাহলে এটা কোনটা ছিল ABCD, তাই তো, ডিতে, তাহলে উত্তর কি হবে, যে আমরা ডি টাইপের গাড়িটা 2013 আর 2014-তে টোটাল 75টা ম্যানুফ্যাকচার হয়েছিল। ডি কততে আছে, অপশান ডিতেই আছে। ঠিক আছে, ইজি অঙ্ক, দেখতেই বড়, অঙ্ক সহজ। ডেটা ইন্টারপ্রিটেশন, যার কাছে যেটা প্র্যাকটিস বুক আছে ওইগুলো একটু করে নিবে, কখনো এই টেবিল থাকে, কখনো পাই চার্ট থাকে, কখনো বার গ্রাফ থাকে, এখানে যেরকম সুন্দর করে টোটালটা করে দেওয়া আছে কি না, কোনো কোনো জায়গাতে করেও দেওয়া থাকে না, তোমাদেরকে ওটা টোটাল করতে হয়, তো অঙ্ক প্রয়োজন অনুযায়ী করতে হয়। যদি কোশ্চেনে ওরকম থাকে যে আমার টোটাল লাগে তাহলে আমি করব, নাহলে করতেই যাবো না টোটাল। ঠিক আছে, এবার তাহলে হবে 9 নম্বর, দেখো জিওমেট্রি, আবার বলছে যে জিওমেট্রি, আবার কেন, জিওমেট্রি তো হয়নি এখনো, জিওমেট্রি প্রথম, যে ABC আর 3 পয়েন্টস অন এ সার্কেল সাচ দ্যাট অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য কর্ড AB অ্যান্ড AC। তো AB আর AC দুটো কর্ড, তো এখানে এটা ধরে নিলাম AB আর এটা ধরে নিলাম AC, AB AC এটা সেন্টার। তো আচ্ছা এটা যদি বৃত্ত হয় আর এই একটা জ্যা, তাহলে এই জ্যাটা বৃত্তে কোণ উৎপন্ন করেছে কেন্দ্রে, মানে কি এটা জ্যায়ের দুই প্রান্তটা আমরা কেন্দ্রের সাথে যুক্ত করি, দিয়ে যে কোণটা পাই ওই কোণটাই তো হচ্ছে ওই জ্যায়ের কেন্দ্রে উৎপন্ন কোণ। তাহলে AB জ্যাটা কেন্দ্রে কত কোণ উৎপন্ন করেছে এটা পাওয়ার জন্য আমরা এটা যোগ করব, আর AC জ্যাটা কত কোণ উৎপন্ন করেছে পাওয়ার জন্য এটা আমরা কোণ যুক্ত করব। তাহলে কি বলছে দেখো, বলছে AB কত কোণ উৎপন্ন করছে 110, আর AC কত উৎপন্ন করছে 130, কোথায় না কোথায় হারিয়ে গেল, 130 ডিগ্রি। আচ্ছা তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা কত হলো 110, 130 মানে 240, আর আমরা জানি যে একটা পয়েন্টের চারপাশে 360 ডিগ্রি হয়, তাহলে 360 থেকে যদি আমরা 240 বাদ দিই তাহলে কত পড়ে থাকে 120, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হলো 120 ডিগ্রি। আমাদেরকে চেয়েছে অ্যাঙ্গেল BAC, মানে এই কোণটা চেয়েছে। আচ্ছা আমরা জানি যে বৃত্তের কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, মানে এই কোণটা এই কোণের দ্বিগুণ হয় কখন, যখন বৃত্তচাপটা সেম থাকে, এই সেম বৃত্তচাপে এইটা কেন্দ্রস্থ কোণ আর এটা পরিধিস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। এই পরিধিস্থ কোণটা তো এরকমও হতে পারে বা এরকমও হতে পারে, মোদ্দা কথা একই চাপের ওপর যত রকমের পরিধিস্থ কোণই হোক না কেন সেটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। তাহলে এই গোটা কোণটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এই ছোট কোণটা কত হবে 60 ডিগ্রি। দেখে যারা নতুন দেখছে ওদের কাছে কঠিন, কিন্তু যারা জিওমেট্রি পড়েছো, হয় আগে পড়েছো বা আমার কাছে পড়েছো, তাদের কাছে দেখবে জিওমেট্রিটা খুবই সহজ। এগুলো কোশ্চেন মানে তোমাকে ছবি আঁকতেই হবে না, আমি যদি পড়িয়ে থাকি তোমাদেরকে, তোমরা যদি পড়ে থাকো, যারা পড়েছো ওদের যেমন আমি যতদূর জানি তোমাদের এটা চোখে দেখাতেই তোমরা বলে দিতে পারবে, মানে তোমরা মনে মনেই এটা ইমাজিন করে নিতে পারবে এই অঙ্কগুলো এতটাই সহজ। সিজিএল নামেই কঠিন, ঠিক আছে, যদি একটু ভালো মতো প্র্যাকটিস করো তাহলে অতটাও কঠিন না, ক্র্যাক
করাই যায়, সিজিএল হোক সিএইচএসএল হোক। এমটিএস তো সহজ, শুধুমাত্র এমটিএসে কাট অফটা তুঙ্গে চলে যায়, ওটাই যায়, কারণ যারা সিজিএল দিচ্ছে সিএইচএসএল দিচ্ছে তারা এমটিএসও দিচ্ছে, ওই কারণে কাট অফটা একটু হাই হয়ে যায়। তারপর দেখো 10 নম্বর, খুবই সহজ অঙ্ক, চোখে দেখাতে বুঝতে পারার কথা কীভাবে করব, একটু ট্রাই করো নিজেরা, দেখো 10 নম্বর। পারলে, করতে পারলে? পেরে যাওয়ার কথা যতটুকু আমি জানি। একটা ট্রেন একটা পোল ক্রস করছে 12 সেকেন্ডে। 12 সেকেন্ডে পোল ক্রস করা মানে কি? নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, তাহলে নিজের দৈর্ঘ্য কতক্ষণে অতিক্রম করছে? 12 সেকেন্ডে। আর একটা ব্রিজ অতিক্রম করছে যে কিনা 170 মিটার লম্বা, কত সেকেন্ডে? 36 সেকেন্ডে। তাহলে 36 সেকেন্ডে ট্রেন অতিক্রম করছে 170 মিটার প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্য, আর 12 সেকেন্ডে অতিক্রম করছে ট্রেনের নিজের দৈর্ঘ্য। যদি বিয়োগ করি, ট্রেন কেটে গেল। 24 সেকেন্ডে ট্রেন কত অতিক্রম করছে? 170 মিটার। এতদূর কারো কোনো সমস্যা নেই নিশ্চয়ই। তো 24 সেকেন্ডে ট্রেন কত অতিক্রম করছে? 170 মিটার। আমাকে চেয়েছে ট্রেনের গতিবেগ, তাহলে 1 সেকেন্ডে কত অতিক্রম করবে? 170/24। এত দূরেও কোনো ঝামেলা নেই, এটা কি হয়ে গেছে? মিটার পার সেকেন্ড। কিন্তু অপশন তো দেওয়া আছে কিলোমিটার পার আওয়ারে, তাহলে কিলোমিটার পার আওয়ার বার করবো। মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার যায় কী করে? 18/5 দিয়ে গুণ করে। 18, 3, এটা 4, নিচে যেহেতু 5 আছে সে কারণে এটা শুধুমাত্র 2 দিয়ে কাটবো। 2, কারণ নিচে 10 হয়ে গেল, তো দশমিক বসাতে সুবিধা হবে আমাদের। তো 85 3 5 3 15, 1 24 25। তাহলে নিচে যেহেতু 5 2 10 আছে সেই কারণে 1 ঘর দশমিক। যদি আমরা 4 দিয়ে কেটে দিতাম কিনা 170, যদিও কাটা তো যেতেও না, এমনিতেও ঠিকই আছে, তাহলে 25.5 কিলোমিটার পার আওয়ার। এটা হয়ে গেল আমাদের উত্তর। এগুলো করেছে ও তোমাদেরকে টাইম অ্যান্ড ডিস্টেন্স, মানে ট্রেন যখন করিয়েছি তখন তোমাদের টাইপেই এই অঙ্কগুলো ছিল, একদম ডিট্টো এরকমই অঙ্ক ছিল, টাইপ 3 সম্ভবত। এরপর 11 নম্বর কোশ্চেন ট্রাই করো। আমার এটা মুছতে মুছতে তোমাদের কোশ্চেন হয়ে যাওয়ার কথা, কিন্তু মানে অ্যান্সার হয়ে যাওয়ার কথা 11 নম্বর কোশ্চেনের। হয়ে গেছে নিশ্চয়ই? যদি খাতা পেন নিয়ে ট্রাই করে থাকো তো শুধু হাদার মতো দেখবে না, অঙ্কগুলো যখনই পাবে তখনই ট্রাই করবে। অন্তত ট্রাইটা করো যে হ্যাঁ পারি কি না। যদি নাও শিখে থাকো তাও একটু হলেও চেষ্টা করো। জিওমেট্রি একটু ছবিটা তো আঁকতে পারবে, ওইগুলোই আঁকো না, তাহলেই তো হয়ে যাবে। তারপর যখন শিখবে তখন তো শিখবেই, আমার কাছে হোক বা যেখান থেকে পড়ো না কেন। দেখো কি বলছে, দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ বয়েজ অফ টু দ্য নাম্বার অফ গার্লস অফ 640 আছে, তাই তো? তো বয়েজ আছে, গার্লস আছে, টোটাল আছে 640, 5:3। এবার আমি ক্যালকুলেশন আস্তে আস্তে কমাচ্ছি। 5 3 যোগ করলাম, 5 আর 3 যোগ করে 8, 8কে 640 দিয়ে ভাগ করলাম 80, তাহলে 80 5 400, 80 3 240। কী করলাম? 5 3 যোগ করলাম 8, তাহলে এটা 5 8 আর এটা 3 8, 8 দিয়ে যখনই কাটতে যাব 80, তাহলে 80 5 400, 80 3 240। ডাইরেক্ট যখন লিখতে যাবে কিনা তখন এই দুটো সংখ্যাই লিখবে খাতায়, উপরেরগুলো গল্প নেই, বয়েজ গার্লস লেখার দরকার নেই। কি বলেছে তারপর? বলছে ইফ 30 মোর গার্লস আর অ্যাডমিটেড ইন দ্যাট স্কুল, যদি আরও 30 জন অ্যাডমিট করে দিই তাহলে 270, তাই তো? 270 জন এখন যদি মেয়ে হয়ে যায় তাহলে আমরা আরও কতজন ছেলে নিয়ে আসব যে আমার রেশিও হয়ে যাবে 14:9। আমাদের আরও কতজন ছেলে অ্যাডমিট করতে হবে, রেশিও হয়ে যাবে 14:9। তো এটা কত গুণ হয়েছে? 30 গুণ। তো এটাও নিশ্চয়ই 30 গুণই হবে। 14 3 42, 420, 400 থেকে 420, মানে আমি অ্যাডমিট করবো কতজনকে? 20 জন ছেলে আনবো, কারণ 30 জন মেয়ে এসছে আর আমার অনুপাত কত লাগবে? 14:9। ঠিক আছে, নেক্সট দেখো 12 নম্বর অঙ্ক, বীজগণিত সূচকের অঙ্ক। 12 নম্বর অঙ্ক
যারা একটু প্র্যাকটিস করেছো সূচকের অঙ্ক, মানে জানো যে ধরনগুলো কীরকম হয়, ওরা কিন্তু অঙ্ক না করেও শুধু যদি 4টা অপশান দেখো কি না, তো 4টা অপশান দেখলেই তোমরা বলে দিতে পারবে যে উত্তরটা কত হবে। সূচকের অঙ্কে বেশিরভাগই উত্তর হয় 1, 0 বা এরকম পূর্ণ সংখ্যা। অপশানে একটাই পূর্ণ সংখ্যা আছে 3, তাহলে উত্তর এমনিই মেরে দেওয়া যায় 3। বাকিটা এবার দেখো, করে দিচ্ছি আমি। x⁴ is equals to y⁴ is equals to z⁴ নট ইকুয়ালস টু 0, তো আমরা ধরে নিলাম k, ঠিক তো? তার মানে x⁴ is equals to k, y⁴ is equals to k, z⁴ is equals to ok। এতদূর ঠিক আছে, কারো কোনো সমস্যা নেই। তাহলে x is equals to k⁴ কি হয় যে m⁴n is equals to b যদি হয়, তাহলে m is equals to b⁴1/n হয়ে যায়। সূচকের সেটার ফর্মুলা, এটা জানতেই হবে, কিছু করার নেই। একই রকমভাবে y is equals to কি হবে, k⁴1/2b, আর z is equals to k⁴1/2c। এবার আমাদেরকে কি বলা আছে যে x² is equals to yz, তাই তো? x² is equals to yz, শুধুমাত্র মান বসাবো। x² মানে k⁴1/2a তার স্কোয়ার is equals to k⁴1/2b ইন্টু k⁴1/2c। এই স্কোয়ার মানে ব্র্যাকেট দিয়ে যখন পাওয়ার থাকে তখন ভেতরের পাওয়ার বাইরের পাওয়ার কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে এটা k⁴1/a হবে is equals to k⁴, যখন গুণ আকারে থাকে আর বেসটা সেম হয় তখন পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে 1/2b প্লাস 1/2c। এতদূর লিখে নাও, ওপরেগুলো মুছে দিচ্ছি। লেখার থাকলে এটা লিখে নাও, ওপরেগুলো মুছে দিচ্ছি। সমান চিহ্নের ডান দিকে আর বাঁ দিকে দুটোরই বেসটা সেম, তো বেস যদি সেম হয়ে যায় তো কি হয়, পাওয়ারটাও সেম হয়ে যাবে। 1/a is equals to 1/2b প্লাস 1/2c। তাহলে 1/a is equals to হাফ যদি কমন নিই তাহলে 1/b প্লাস 1/c, তাহলে 1/a সমান হাফ bc b প্লাস c, ঠিক? তাহলে এই বিসি যদি উপরে যায় তাহলে 2bc সমান ab প্লাস ac, এটাই আমাদের লাগবে। কি হলো, এই 2bcটাকে এদিকে নিয়ে আসলাম, এই এটাকে ওদিকে দুটোর সাথে গুণ করলাম। এবার দেখো আমাদেরকে যেটা মান বার করতে বলেছিল, কি মান বার করতে বলেছে, কোথায় গেল, ab প্লাস bc প্লাস ca, ab প্লাস bc প্লাস ca বাই bc, নিশ্চয়ই bc ইজ ইকুয়ালস টু, আচ্ছা এই ab প্লাস ac, ab প্লাস ac এই দুটোর জায়গায় আমরা লিখতে পারি 2bc, মান বার করে রেখেছি, প্লাস bc তো পড়েই আছে বাই bc, এটা কি হলো তাহলে 3bc বাই bc, bc bc কেটে যাবে। বলেছিলাম সূচকের ক্ষেত্রে বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রেই পূর্ণ সংখ্যাই পড়ে থাকে, যদি 0 হয় তাহলে 0, 1 যদি অপশানে থাকে, সময় যদি না থাকে বা আমি অঙ্কটা করতে পারছি না এরকমও তো হতে পারে, তাহলে এটা বলে রাখলাম, এটা একটা টোটকা, মানে 65-70% কেসে এটাই উত্তর হবে, যে যেটা তোমার পূর্ণ সংখ্যায় থাকবে, এবিসিডি নেই যার সাথে, সেটাই উত্তর হয়। তারপর দেখো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন তোমাদের এর একটু পড়ো, তারপর আমি বলছি। পরিচিত অঙ্ক 13 নম্বর কোশ্চেন আমি তোমাদের পার্সেন্টেজে শিখিয়েছিলাম, পার্সেন্টেজের যে শিট অনুযায়ী তোমাদেরকে করিয়েছিলাম টাইপ অনুযায়ী, এই তো প্র্যাকটিস শুরু অনলাইনেই তো করালাম, প্র্যাকটিস সেট শুরু হওয়ার আগে তো পার্সেন্টেজই হচ্ছিল, তো পার্সেন্টেজের শিট অনুযায়ী যেখানে হচ্ছিল সেটা সম্ভবত বি বা সি হবে, টাইপ বি বা টাইপ সি। কি বলেছে, ইফ দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ ইনক্রিজড বাই 40%, তো 40% বাড়িয়ে দেওয়া হয়েছে, আর একটা নিশ্চয়ই কমানো হবে, 20% কমিয়ে দেওয়া আছে, তাহলে 20% কমিয়ে দেওয়া আছে, উপরের দিকে মানে বাড়ানো, নিচে মানে কমানো। তো আলটিমেটলি এরিয়ার ওপর কী এফেক্ট পড়বে, আমরা ফর্মুলা পড়েছিলাম একটা,
ফর্মুলা কি মানে যদি আমাদের খুব পরিচিত মানে ভালো সংখ্যা থাকে তাহলে ফর্মুলা, আর না হলে ওই পার্সেন্টেজ অনুযায়ী দেখা গেলো যে 37.1-2%, তো ওটাকে আমরা 3/8 লিখতাম, ঠিক তো? ওটা যেভাবে শিখেছিলাম। তো যদি মানে বাজে সংখ্যা থাকে তাহলে ওটাকে ফ্র্যাকশানে করে নিয়ে আমরা করতাম, এটা তো ভালো। তো 40% আর 20% আছে। আমরা কি ফর্মুলা শিখেছিলাম যে +-x +-y +-xy/100, যদি বাড়ে তাহলে প্লাস, যদি কমে তাহলে মাইনাস। তাহলে প্রথমটা বেড়েছে তাহলে +40, পরেরটা কমেছে -20, প্লাস মাইনাসে মাইনাস, কারণ এখানে কি গুণ হচ্ছে, x গুণ হচ্ছে y গুণ হচ্ছে, তাহলে x এর আগের চিহ্ন y এর আগের চিহ্ন গুণ হবে, তাহলে প্লাস মাইনাসে -40 গুণ 20/100, তাহলে 0 0 কাটো, এটা +20 +40 -20 মানে +20, আর এটা -8 তাহলে +12, প্লাস হয়েছে মানে বাড়বে, কত বাড়বে 12%, মানে এরিয়াতে কত পার্সেন্ট ইনক্রিজ হবে, 12% ইনক্রিজ হবে। অপশানে তো বলে দিয়েছে কত বাড়বে, তাহলে 12ই বাড়বে। যদি এটা মাইনাস আসে, যদি আমার ফাইনাল ক্যালকুলেশন করার পর মাইনাস আসে, তার মানে আমার ফাইনাল রেজাল্টটা কি হবে, কমবে, ঠিক আছে। এরপর দেখো 14 নম্বর প্রশ্ন, অ্যাভারেজের প্রশ্ন। অ্যাভারেজ করানো আছে তোমাদেরকে। 14 নম্বর দেখো, নম্বর তোমরা আমাকে সলভ করে বলবে, ঠিক আছে? সহজ আছে, এটা আমি আর করাচ্ছি না ফালতু। 14 নম্বর তোমরা আমাকে সহজ করে মানে সলভ করে বলবে। 15 ভালো অঙ্ক, নাম্বার সিস্টেমের অঙ্ক। দেখো 15 নম্বর কি বলছে, ইফ দ্য নাম্বার 1005x4 ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 8, 8 দিয়ে যদি পুরোপুরি ডিভিজিবল হয়ে যায়, এই টোটাল নাম্বারটা এক্সের জায়গায় কি হবে আমরা জানি না। এই টোটাল নাম্বারটা যদি 8 দিয়ে ডিভিজিবল হয় তাহলে এক্সের লোয়েস্ট ভ্যালু, লোয়েস্ট চেয়েছে নিশ্চয়ই, স্মলেস্ট ইন্টিজার কি হতে পারে, ঠিক তো? 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 ... 0 হতে পারে। তো সর্বনিম্ন কোনটা হতে পারে, কি আছে অপশান, 4 1 0 2, তাই তো? আচ্ছা, এখানে আমাদের ডিভিজিবিলিটির ফর্মুলা কাজে লাগে। 8 দিয়ে কোনো মানে বড় একটা সংখ্যা ভাগ যাচ্ছে কিনা সেটা বুঝি কী করে, লাস্টের 3টে ডিজিট দেখে। একটা সংখ্যা 7 9 8 4 3 5 2, এই গোটা সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা কী করে বুঝবো? এই যে লাস্টের 3টে সংখ্যা 352, 352কে 8 দিয়ে ভাগ যায়, 8 4 32, আবার 32, তো ভাগ যাচ্ছে। যদি এই 3টে সংখ্যা 8 দিয়ে ভাগ যায় তাহলে গোটা সংখ্যাটাই 8 দিয়ে ভাগ যাবে, এটাই তো শিখেছি আমরা। তাহলে এই যে 5x4 এইটুকুটা আমাদের কত দ্বারা ভাগ যেতে হবে, 8 দ্বারা, বাকিটা আমাদের দরকারই নেই। তো দেখো আমাদের মানে এটা তুমি অপশান টেস্টের মাধ্যমে করতে পারো, আবার এমনি একটা আন্দাজ করেও করতে পারো। ধরো যদি অপশান টেস্টই করি, 0 বসালাম, তাহলে 504 হলো। 504 যদি হয় তো 8 দিয়ে আমরা ভাগ দিতে পারবো, 8 6 48 24, 24 তো 8 দিয়ে ভাগ যায়, 8 3 24, তাহলে ফার্স্ট অপশানে হয়ে গেল। তাহলে এক্স এর ভ্যালু কত এখানে, 0। আচ্ছা, এবার যদি ধরো 0 অপশানে নেই তাহলে কি হচ্ছে, যদি আমরা 1 বসাই, এবার এটা হচ্ছে তোমার আন্দাজের উপর পুরোপুরি ডিপেন্ড করবে। যদি এখানে 1 বসাই তাহলে বিয়োগ করলে 3 আসবে, 34, ভাগ যায় না। 2 বসাই, বিয়োগ করলে 4 আসবে, ভাগ যায় না। তাহলে এখানে 6 লাগবে আমার 64, তাহলে তো 8 8 64 হবে, ঠিক। আর 6 আর 8, তার মানে এখানে নিশ্চয়ই কত দরকার আমার, তাহলে 4। তাহলে আমার যদি এখানে 4 থাকে তাহলে 48 বিয়োগ করার পর 64 নামবে, যেটা কিনা 8 দিয়ে ভাগ চলে যাবে। তাহলে অপশানে যদি 0 না থাকতো তাহলে আমরা এখানে অপশানে কত নিতাম, 4। কিন্তু আমার অপশানে 0ও আছে, 4ও আছে। দেখা গেল আমি অপশান টেস্ট করেছিলাম 4 দিয়ে মিলে গেছে, 4 দিয়ে উত্তর করে চলে এসেছি। কিন্তু কোশ্চেনে একটা ছোট্ট একটা শব্দ যে কিনা পুরো খেলাটা খেলে দিচ্ছে, সে বলছে স্মলেস্ট। এই ছোট সুন্দর একটা শব্দ অঙ্কটা ভুল করে দিবে। স্মলেস্ট বলেছে, স্মলেস্ট কি 4 ছোট না 0 ছোট, 0, তাহলে 0 উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই। 16 নম্বর দেখো, যে যা রকমভাবে শিখেছো ওই রকমভাবে একটু ট্রাই করো, আমি বলছি। ট্রিগোনো আছে, কি আবার কালিটা প্রবলেম করছে। আমার এটা মুছতে মুছতে তোমরা একটু ট্রাই করো, তারপর আমি বলছি।
কি বলা আছে যে a plus b is equals to 45 ডিগ্রি, a plus b is equals to 45 ডিগ্রি। আমাকে চেয়েছে 1 plus tan a into 1 plus tan b, এখানে একটা 2 আছে, 2 of 1 plus tan a into 1 plus tan b, এটার ভ্যালু চেয়েছে। আমরা যদি দেখে যাই এখানে ট্যান লাগালাম, ট্যান এ প্লাস বি এর ফর্মুলা ফেললাম, অত দরকার নেই আমার। আমাকে কি কোথাও বলা আছে যে এ আর বি দুটোই জিরো নয়? অঙ্কে দেখো এরকম কন্ডিশন বলা নেই যে এ কমা বি জিরো নয়, তো আমরা বিকে জিরো করে দিলাম, আমরা বিকে 0 ডিগ্রি করে দিলাম, কোনো সমস্যা নেই, করতেই পারি, আমরা যে কোনো মান ধরতে পারি। এ আর বি এর আমার কোনো রেস্ট্রিকশন বলা নেই যেহেতু, সেই কারণে আমরা যে কোনো মান ধরতে পারি। তাহলে এ এর মান 45 ডিগ্রি আর বি এর মান 0 ডিগ্রি, তাহলে এটা কি হয়ে গেল ট্যান 45 ডিগ্রি, এটা কি হয়ে গেল ট্যান 0। তো ট্যান 0 এর মান 0, সেই কারণে এটা 1, আর ট্যান 45 এর মান কত 1, এটা 1 প্লাস 0, তাহলে কত হলো 2 ইন্টু 2, 4 উত্তর। কি বললাম, এ আর বি এর যোগফল বলা আছে 45 ডিগ্রি, আর যেহেতু আমার এদের কোনো রকম কন্ডিশন দেওয়া নেই যে এ 0 হতে পারে না বা এ 15 থেকে বেশি, এ 40 থেকে কম, এরকম কোনো কিছু বলা নেই, সেই কারণে আমরা যে কোনো একটাকে 0 ধরে নিতে পারি। তোমরা বি কে 0 ধরো, মানে এ কে 0 ধরো, তাহলে বি 45 বসাও, একই উত্তর আসবে। ঠিক আছে, তো এই ফর্মুলা যদি আমি শিখিয়ে থাকি তাহলে আমি এটা অবশ্যই শিখিয়েছি তোমাদের কাছে, মানে যারা যারা আমার কাছে ট্রিগোনোমেট্রি শিখেছো তারা তো এটা এভাবেই করেছো, আর যারা শেখোনি বা যারা পড়ছো অফলাইন ট্রিগোনোমেট্রি যখন শেখাবো তখন এভাবেই শেখাবো। যদি মান বলা থাকে তাহলে এভাবেই শিখবো আমরা, কারণ আমাদের তো আর কাউকে করে দেখাতে হচ্ছে না, আমরা কিভাবে করলাম না করলাম, আমাদের শুধু মাল্টিপল চয়েসটা ঠিক করে আসতে পারো। সেটা আমরা যেভাবেই করি না কেন, জয় মাতা দি এ, জয় মাতা দি বি, ওরকম করেও যদি ঠিক হয়ে যায় তাও ভালো, ওরকম কপাল হয় না। মানুষ বলে ওরকম করে ফার্স্ট হয়ে গেল, সিনেমাও দেখায় কারণ জোহার, সত্যি বাপরে অতুলনীয়। যাই হোক, 17 নম্বর কোশ্চেনটা দেখো। 17 নম্বরটা কি বলা আছে যে একটা ত্রিভুজ এবিসি, ওই ত্রিভুজের মধ্যবর্তী এম আর এন দুটো এমন বিন্দু যে এম এন সমান্তরাল বিসি, ওটা একটু ট্যাড়া আছে কিন্তু ওটা সমান্তরালের চিহ্ন, হ্যাঁ সোজাটা। তো যদি এই যে এম বি সি এন যে একটা চতুর্ভুজ তৈরি হয়েছে, দেখতে ট্রাপিজিয়ামের মতো, তো যে চতুর্ভুজ তৈরি হয়েছে ট্রাপিজিয়ামই অবশ্যই, কারণ যেহেতু বিসি আর এম এন সমান্তরাল সেই কারণে ট্রাপিজিয়াম। তো চতুর্ভুজটা যেটা তৈরি হয়েছে ওর ক্ষেত্রফল যদি 130 স্কোয়ার মিটার হয় তাহলে স্কোয়ার মিটার, আর এ এন ইস টু এন সি মানে এম এনটা এসিকে 4:5 অনুপাতে বিভক্ত করেছে। এম এন এটা এবিসি, এটা এম, এটা এন, এই বাহু আর এই বাহু কি বলেছে সমান্তরাল, আর এ এন এন সি 4:5 অনুপাতে বিভক্ত হয়েছে। এই যে টোটালটা এর এরিয়াটা বলা আছে 130 স্কোয়ার মিটার বা মিটার স্কোয়ার যে কোনো একটা, তাহলে আমাকে এ এম এন বোধ হয়, তাই তো, না এ বি সি, এ এম এ এন মানে এটা, এইটুকুটার এরিয়া বার করতে হবে। যে যেভাবে শিখেছো বার করে আমাকে বলবে, এটা আমি করাবো না, তোমরা অ্যান্সার দাও, পরের ভিডিওতে আমি এটা তোমাদেরকে সলিউশন দেবো। এটা তোমরা যেভাবে যে শিখেছো আমাকে করে এটা বলবে যে এটা তোমরা কিভাবে করতে পারছো। অপশান মিলে নেওয়া, অপশান ঠিক আছে, তোমরা নিজেরা ট্রাই করবে, এটা ট্রাই করে আমাকে বলবে। ক্লাস 10-এর অঙ্ক এটা, মাধ্যমিকে যদি ভালো মতো অঙ্ক শিখে থাকো বা কম্পিটিটিভের জন্য মেন্সুরেশন ভালো মতো শিখেছো তাহলে তোমাদের এটা পারার কথা। একটু তোমাদেরকে দিয়েও করায়, সবই আমাকে হয়ে গেল তাহলে। তারপর 18 কি বলছে, 18 নম্বর কোশ্চেনটা পড়ো, হাঁপিয়ে যাচ্ছি, একটু রেস্ট, পড়ো একটু, তোমরা পড়ো। পড়েছো নিশ্চয়ই। কি বলছে 18 নম্বর কোশ্চেনটা, এ শপকিপার মার্কস দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল ইন সাচ এ ওয়ে দ্যাট আফটার অ্যালোয়িং 28% ডিসকাউন্ট হি ওয়ান্টস এ গেইন অফ 12%। ইফ দ্য মার্ক প্রাইস ইজ 2 to 4 rupees দেন দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল ইজ। বলছে একটা দোকানদার যে দামে বিক্রি করবে বলছে ওর উপর যদি 28% কেউ ছাড় দেয় নাকি, যাই হোক বলছে যখন অঙ্ক করতে হবে, তো 28% ছাড় দেওয়ার পরেও ও 12% লাভ করে, 28% ছাড় দেওয়ার পরেও ও 12% লাভ করে। তো মার্ক প্রাইস বলা আছে না 224, তো যদি মার্ক প্রাইসটা 224 টাকা হয় তাহলে ওর কস্ট প্রাইসটা কত ছিল, কস্ট প্রাইস, তো উপায় হচ্ছে দেখো
কস্ট প্রাইসের উপর ও 12% লাভ করছে, 12% মানে 112/100, ঠিক। কস্ট প্রাইসের উপর 12% লাভ মানে ও কত টাকায় বেচেছে, তার মানে 112%-এ বেচেছে, 112/100। এবার এই যে দামটা, এই দামটা 28% ছাড় দেওয়ার পরে এসেছিল, তো এই দামটা 28% ছাড় দেওয়ার পরে এসেছিল। আর আমরা কি বলেছিলাম যে আমরা যখনই ছাড় দিয়েছে বা লস হয়েছে তখনই আমরা বিয়োগ করে ভাববো। তার মানে 28% মানে 72 আর 100 নিয়ে ভাববো। এবার 100/72 গুণ করবো না 72/100 গুণ করবো, এটা কি করে বুঝবো? 100/72 গুণ করবো না 72/100 কী করে গুণ, এটা কী করে বুঝবো? আমি যে দামে যেতে চাইছি, আমি মার্ক প্রাইসে যেতে চাইছি, তো মার্ক প্রাইসটা সেলিং প্রাইসের থেকে তো বেশি দাম ছিল। এটা কস্ট প্রাইস, এটা টোটালটা আমার সেলিং প্রাইস। এখন আমি মার্ক প্রাইস যেতে চাইছি, মার্ক প্রাইসটা নিশ্চয়ই বেশি ছিল, এটাই তো 224। মার্ক প্রাইস বেরিয়ে গেল, সেলিং প্রাইস, কস্ট প্রাইস, সেলিং প্রাইস, মার্ক প্রাইস। তাহলে সিপি ইজ ইকুয়ালস টু কত হবে? 224 গুণ এই 100টা কেটে দিই, তাহলে 72/112, 112 দিয়ে 2, 144, আচ্ছা 144 টাকা। এটা একটা উপায়। না হলে আমরা 240 দিয়ে শুরু করব। 224 মার্ক প্রাইস, 224 দিয়ে। তো মার্ক প্রাইসের উপর আমি কত পার্সেন্ট ছাড় দিয়েছি? 72%, বা 28%, তাহলে কত টাকায় বেশি? 72%। এবার এটা কি না আমার 12% লাভ হয়েছে, আর 12% লাভ মানে আমরা কি নিয়ে ভাববো? 100 আর 112। আমরা কস্ট প্রাইস যেতে চাইছি, মানে কম দামে যেতে চাইছি। আমরা যখন কম দামে যেতে চাইছি তখন কমটা উপরে হবে, আলটিমেটলি এটাই আসবে, অন্য একটা অ্যাপ্রোচ আর কি। 144, এটা না হয় এটা, যে কোনো একটা, ঠিক আছে? করিয়েছি এগুলো আমি তোমাদের। তারপর 19 নম্বর কোশ্চেন দেখো, মেনসুরেশন। সিজিএল না মিক্স পুরো, কখন কী রকম থাকে বলা মুশকিল, কখনো এটা বেশি, কখনো ওটা বেশি, কখনো সবই সমতা মেনটেন করবে। পড়ে নিয়েছো? কি বলছে কোশ্চেনটা দেখো, বলছে ইফ দ্য রেডিয়াস অফ 2 সিলিন্ডার্স আর ইন দ্য রেশিও 3:4। তো একটা সিলিন্ডারের রেডিয়াস 3, তাহলে আরেকটা সিলিন্ডারের রেডিয়াস 4, ঠিক। আর ওদের হাইট বলা আছে 4:9 নাকি, 4:9, তাহলে এটা R1, এটা R2, এটা H1, H2, 9। আমাদেরকে বলেছে যে দুটোর আয়তনের অনুপাত, ভলিউম, তো রেশিও অফ দেয়ার ভলিউম। আমরা ভলিউমের ফর্মুলা কি জানি? পাই R1² বাই পাই R2², তাই তো? পাই পাই কাটবে, R1² মানে কত? 3 × 3, আর H মানে কত? 4, এটা 4 × 4 9, 9-এর সাথে 3, 3, 4-এর সাথে 4, তাহলে 1-এর 4 মানে 1:4। পরীক্ষায় আসলে এত কিছু নাচানাচি করবো না আমরা। 3 মানে 3² মানে 9 × 4, এটা 4 বাই 4 মানে কত? 16 × 9, ব্যাস ডাইরেক্ট এতটুকুই লিখবো, এত কিচ্ছু লিখবো না। রেডিয়াস বলেছে রেডিয়াসের স্কোয়ার ইন্টু হাইট বাই দ্বিতীয়টা রেডিয়াসের স্কোয়ার ইন্টু হাইট, ঠিক। যদি আমাদেরকে সমগ্র তলের ক্ষেত্রফল চাই তো 2πr/h, তাই তো? তো ওরকমই লিখতাম যে উপরে 2 তো কেটে যাবে, পাই কেটে যাবে, উপরে RH বাই নিচে RH, শুধু জাস্ট কাটাকাটি করব, ঠিক আছে? তো শুধু তোমাদেরকে ফর্মুলাটা জানতে হবে, আর যদি প্র্যাকটিস করে থাকো তাহলে এগুলো খুবই সহজ অঙ্ক, খুবই ছোট অঙ্ক, ঠিক আছে? হয়ে গেছে নিশ্চয়ই। এরপর কত আছে? 20। দেখো 20 নম্বর দেখো, আবার সেই একই টেবিল। নিচে কি বলা আছে পড়ো, পড়ে দেখো করতে পারছো কিনা। কি বলা আছে নিচে, যে দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য টোটাল কার্স ইন 2016 ওভার 2012। 2016-তে কটা গাড়ি ম্যানুফ্যাকচার হয়েছে? টোটাল 180। আর 2012-তে কত ছিল? 120। তো 2016-তে কত পার্সেন্ট বাড়লো? 2012-র তুলনায় কত বেড়েছে? 60। কততে? 120-তে। তো 120-তে 60 বাড়া মানে কত বাড়া? 50%। 120-র অর্ধেকই তো 60, তাহলে 50% বেড়েছিল। অপশন সি হয়ে গেল। পরেরটা ভালো কোশ্চেন, দেখো, করো, নিজে ট্রাই করো।
21 নাম্বার করো, নিজে করো। x প্লাস ওয়াই 8, y প্লাস জেড 13, জেড প্লাস এক্স 17। ঠিক, আমাদেরকে চেয়েছে এক্স স্কোয়ার বাই ওয়াই জেড। শুধু অ্যাপ্রোচটা জানতে হবে যে এই অঙ্কগুলো আমরা কিভাবে করব, তাহলেই সহজ অঙ্ক। আচ্ছা, আমরা যদি তিনটাকে যোগ করে দিই তাহলে দুবার করে এক্স ওয়াই জেড আসবে, দুটো এক্স দুটো ওয়াই দুটো জেড আসবে, এদিকে যোগ করে কত 30 38, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত 19। এতদূর ঠিক আছে। আচ্ছা, এক্স প্লাস ওয়াই প্লাস জেড 19, এখান থেকে আমরা ওয়াই প্লাস জেড মানে 13 যদি বাদ দিয়ে দিই তাহলে শুধু এক্স পড়ে থাকবে না, ওয়াই প্লাস জেড মানে কত 13, 13 যদি 19 থেকে বাদ দিয়ে দিই তাহলে কত পড়ে থাকলো এক্স, তাহলে এক্স এর মান কত 6। ওয়াই এর মান বার করার জন্য এটা থেকে কি বাদ দিব, এক্স প্লাস জেড বাদ দিব মানে 17 বাদ দিব, তাহলে 2। আর জেড এর জন্য কি বাদ দিব, এক্স প্লাস ওয়াই বাদ দিব মানে 11। দেখে নাও, মিলিয়ে নিতে পারো একবার, 2 6 8, তারপর 2 11 13, 6 11 17, মিলে গেছে। এবার এক্স স্কোয়ার বাই ওয়াই জেড, এক্স স্কোয়ার বাই ওয়াই জেড, এক্স স্কোয়ার বাই ওয়াই জেড, এক্স স্কোয়ার মানে 36 আর ওয়াই জেড মানে কত 22, তাহলে 18/11, 18/11 অপশন ডি। ঠিক আছে, অঙ্কগুলো অত কঠিন না, শুধু তোমাদেরকে মানে যদি একটু আগে প্র্যাকটিস করে থাকো তাহলে ভালো, কারণ এগুলো হঠাৎ করে যদি তোমার একদমই অপরিচিত অঙ্ক হয়ে যায় কিনা, তাহলে কিন্তু পরীক্ষার হলে অঙ্কটা নামানো কঠিন। আর যদি অঙ্ক অপরিচিত হয়, সাথে সাথে স্কিপ করবে, অঙ্ক পড়ে সময় নষ্ট করবে না, সময় থাকলে ঘুরে এসে অবশ্যই দেখবে। কিন্তু অঙ্ক যদি অপরিচিত হয় বা এগুলো আমি প্র্যাকটিস করিনি, পরীক্ষার হলে কখনোই এক্সপেরিমেন্ট করতে যাবে না, ওটাই ক্ষতি করে দেবে। পরীক্ষার হলে কখনো এক্সপেরিমেন্ট করতে যাবে না, যেটা জানি সেটাই করব। সিজিএল হোক বা মানে মোটামুটি একটু হাই রেঞ্জের যেগুলো পরীক্ষা হয়, ওরা ওই জিনিসটাই মেনটেন করে। তোমাকে পাজল করবে, প্রথম এমন কোশ্চেন দিবে যেটা তুমি বাড়ি থেকে করে এসছো, যেটা তোমার ইগোতে লাগবে। কোশ্চেনটা পারছি না, আমি কেন পারবো না, এত প্র্যাকটিস করে এসেও পারলাম না, আমাকে পারতেই হবে। কোশ্চেনকে যখনই তুমি চ্যালেঞ্জ করে দিবে কিনা, মানে বুঝে নিলে ওখানেই তোমার কিছুটা সময় কমে গেল। দেখো কি বলছে, ট্রায়াঙ্গেল এবিসি যার ক্ষেত্রফল 44, একটু বড় করি, এবিসি একটা ট্রায়াঙ্গেল যার ক্ষেত্রফল 44। তারপর বলতেছে কি বলতেছে যে ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি, ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি মধ্যবিন্দু, আর ই ইজ দ্য মিড পয়েন্ট অফ এবি, ই হচ্ছে মধ্যবিন্দু। তাহলে কি বলছে, দেন দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল বিডি, বিইডি ই এর ট্রায়াঙ্গেলের এরিয়া চেয়েছে। এরকম একটা কথা তোমাদেরকে থিওরিটা বলে দিই, এটা যদি একটা ট্রায়াঙ্গেল হয় আর এগুলো যদি ট্রায়াঙ্গেলের মিড পয়েন্ট হয়, তাহলে মিড পয়েন্টগুলো যদি যোগ করি তাহলে 4টা হয়তো ত্রিভুজ, এই 4টা ত্রিভুজ সবাই সমান হবে আর ইকুয়াল হবে, মানে একই তো হয়ে গেল ইকুয়াল, মানে টোটাল মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে, টোটালটার 4/1 এই দুটোর ক্ষেত্রফল কি হবে, টোটালটার অর্ধেক। তো আমার এরকমই দেখো দুটার মিড পয়েন্ট যোগ করে বলা আছে, তো এখানেও আরেকটা মিড পয়েন্ট আছে, যদি যোগ করি তাহলে 4 ভাগে ত্রিভুজটা ভাগ হলো, তাহলে টোটালটার যদি 44 হয় তাহলে এটার কত হবে 11 হবে কিনা, শুধু থিওরিটা জানলেই অঙ্কটা হয়ে যাবে। ঠিক, মুছে দিলাম, করে নিও। 23 নম্বর এসআই এর অঙ্ক। দেখো তোমাদের পারা উচিত, নতুন কিছু না, আমি এটা হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা করবে, কারণ অত কঠিন অঙ্ক না। 4300 টাকা 2 বছরে 4644 টাকা হয়েছে, সুদ কত হয়েছে 344, তাহলে 2 বছরের সুদ যদি 344 টাকা হয় 4300 টাকার উপর, তো সুদের হার নিশ্চয়ই বার করতে পারবো, বার করবে পিআরটি ইজ টু মানে আই ইজ টু পিআরটি বাই 100। তাহলে ওই সুদের হারেই কত টাকা সুদ আসলে কত আছে, 10,104 টাকা হবে, তো বার করে নেবে। আবার আই ইজ টু পিআরটি বাই 100, তো এখানে মানে এখানে অ্যামাউন্ট বলা আছে 10,400, তাহলে তোমাকে এ বার করতে হবে, মানে পি প্লাস পিআরটি বাই 100 ইজ টু 10,104। করবে, নিজেরা করবে, করে নিয়ে আমাকে বলবে কত আসছে। ঠিক আছে, আমি এরপর একবারে 24 নম্বরে চলে যাচ্ছি। 24 নম্বর থিওরি আছে একটু বলার মতো, এক্স ইজ টু 4 cos a প্লাস 5 sin a
আর ওয়াই ইজ ইকুয়ালস টু 4 সাইন এ মাইনাস 5 কস এ, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারই চাইবে। ঠিক আছে, তো এই রকম অঙ্ক যখনই পাবো কি করে বুঝবো? অঙ্ক যদি এরকম থাকে যে এক্স ইজ ইকুয়ালস টু এ কস থিটা প্লাস বি সাইন থিটা, ওয়াই ইজ ইকুয়ালস টু এ সাইন থিটা মাইনাস বি কস থিটা, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা প্রমাণিত, এটা প্রমাণিত, কিছুই না। এই দুটোকেই যদি আমরা যোগ করি, যোগ করে বাঁ দিক আর ডান দিকটা যদি যোগ করি, তাহলে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1, এই ফর্মুলা দিয়ে এটা প্রমাণ করতে পারবো। আমাদেরকে ডাইরেক্ট চেয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে এ এর ভ্যালু 4, বি এর ভ্যালু 5। পরীক্ষায় থাকলে এরকমই ডাইরেক্ট রেজাল্টই থাকবে, যেখানে শুধু তোমাদেরকে মান বসাতে হবে। তাহলে এটা সমান কি হয়ে যাবে? 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 16 প্লাস 25 মানে 41। অ্যান্সার হয়ে গেল কমপ্লিট। তো ত্রিকোণমিতি অত কঠিন না যদি তোমরা প্র্যাকটিস করে থাকো। এটা শুধু তোমাদেরকে চিন্তা হবে যে এরকম যদি থাকে, বীজগণিতে যেরকম ফর্মুলা পড়ছো এরকমই ত্রিকোণমিতিরও ফর্মুলা, এটা মানে ডিরাইভড এটা ফর্মুলা, যে এটা থেকে এটা সমান হয়, মানে এটা থেকে এটা হয়। ঠিক আছে, যখন ত্রিকোণমিতি আমি তোমাদেরকে ডিটেলসে করাবো, ত্রিকোণমিতি যখন ডিটেলসে করাবো তখন ইয়েতে ম্যাক্সিমাম মিনিমাতে আছে এইগুলো, তখন আমি করাবো। তারপর লাস্ট তো নাকি 25 নাম্বার দেখো, আবার সেই টেবিল। দেখো এবার নিজে করো, ছোট্ট করে করে নাও। দেখলে তো একটাই ডিআই থেকে পরীক্ষায় 4টে কোশ্চেন এসছে, যেটা কিনা খুবই সহজ ডিআই। এর থেকেও কঠিন কঠিন ডিআই থাকে পরীক্ষায়, কিন্তু এই ডিআইটা খুবই সহজ ছিল। তো একটা ডিআই থেকেই পরীক্ষার হলে 3-4টে কোশ্চেন চলে আসতে পারে। যদি চলে আসে তাহলে তোমাদের ভাগ্য খুবই ভালো, কারণ একবার পড়েই হয়ে যাচ্ছে। আর সহজও আছে, কারণ টোটালটাও এখানে করে দেওয়া আছে। অনেক জায়গাতে টোটালটাও করে দেওয়া থাকে না, টোটালটা করতে হয় আমাদেরকে। কি বলছে? দ্য পার্সেন্টেজ ডিক্রিজ ইন দ্য প্রোডাকশন অফ হুইচ টাইপ অফ কার্ড ইন 2017 উইথ রেফারেন্স টু 2016 ওয়াজ দ্য ম্যাক্সিমাম। তো 2016তে ছিল 36/12। আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখছি, কিন্তু তোমরা পরীক্ষার হলে কখনোই এগুলো লিখতে বসে যাবে না। 12 আর 40, 40, 22, 28 বলছে যে 2016 থেকে 2017তে প্রোডাকশান কমেছে। তো প্রত্যেকটা কারেরই কমেছে, বা কারো বেড়েছে, এটা যেমন বেড়ে গেছে, কিন্তু বাকিগুলো দেখো কমেছে। তো কোন কমার পার্সেন্টেজটা সব থেকে বেশি? বিয়োগফল জানতে চাইনি, পার্সেন্টেজটা, মানে কোনো একটা যদি 40 থেকে 20 হয় তাহলে 50% কমেছে, তো ওই পার্সেন্টেজটাই জানতে চেয়েছে। চোখে দেখাতে, দেখো পার্সেন্টেজ চোখে দেখাতেই তোমরা বলতে পারবে। দেখো যেমন 12 থেকে 48 মানে অনেক বেশি, 44 থেকে 40 মানে খুবই কম, 38 থেকে 22 ঠিক আছে মেনে নেওয়া যায়, 38-এর অর্ধেক 19 মানে 50%-এর থেকে একটু বেশি, 50 থেকে 28 50%-এর মানে 50-এর 50% কত? 25, 25 থেকে 28 মানে 50%-এর বেশি হয়েছে। কিন্তু এটা দেখো 36 থেকে 12 হয়েছে, 12 মানে কত? 36-এর 1/3 মানে কি 33.13% হয়েছে, মানে 66 কমে গেছে, মানে 66.66% কমে গেছে। কি বলছি আমি, যে 36 থেকে 12 হয়েছে, তো কমেছে কত? 24 কততে? 36-এ 2/3, 2/3 মানে কত? 66.23%। আর 66.23 তো বাকি সবগুলোর থেকে বেশি। ক্যালকুলেশন করতে যাবে না, কারণ ক্যালকুলেশন এখানে খুবই সহজ আছে, এইগুলো আমরা এলিমিনেট করেই করে দিতে পারলাম যে এটাই সব থেকে বেশি, তাহলে এটাই উত্তর, মানে টাইপ এ মানে অপশান সি। বাপরে, যাই হোক হলো। তো 25টা কোশ্চেন হলো আমাদের আজকের মতো। এবার যেগুলো আমি তোমাদেরকে করতে বললাম, 2 বা 3টে আমাকে করে দেখাতে বললাম, তাহলে তো ওটা তোমরা অবশ্যই করে দেখাবে, আমাকে করে দেখিয়ে নেবে। এবার দেখো আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, যে যেহেতু কোশ্চেনগুলো ধরে ধরে আমি করিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, সেই কারণে টাইম লাগছে। আস্তে আস্তে যত সময় যাবে, সেট নাম্বার যত বাড়তে থাকবে, 4, 5, 6 যখন যাব, তখন দেখবা সময় কমে গেছে, অনেকটাই সময় কমে যাবে। তো প্রথম একটু ধৈর্য ধরে করো। যারা পারছো, যারা হয়তো আমার করে দেওয়ার আগে অঙ্কটা করে নিতে পারছো, তাদের তো ভালো, তারা অত দরকার নেই, শুধু দেখে নেবে উত্তরটা মিলল কিনা, তারপর স্কিপ করে যাবে। ঠিক আছে, তো অত ঘাবড়াবে না, অল্প অল্প করে মানে দেখার আগেই ঘাবড়ে যেও না যে বাপরে 1 ঘন্টার ভিডিও বা 50 মিনিটের ভিডিও বা 1 ঘন্টা 10 মিনিটের ভিডিও, অর্ধেক করে দেখো, কোনো যায় আসে না। বা স্কিপ করে দেখো, মানে সব কথা তো আর শোনার দরকার নেই, স্কিপ করে দেখো, তুমি বুঝতে পারলেই হলো, তোমার বোঝা নিয়ে কথা। আর পড়বে অবশ্যই, কারণ পরীক্ষা তোমাদের হবেই,
এটুকুটা গ্যারেন্টি। সে 2020-তে হোক বা 21-এ হোক, যতগুলো ফর্ম ফিল আপ হয়েছে রেজাল্ট বেরোবে, যেগুলোর রেজাল্ট আটকে আছে, পরীক্ষা তোমাদের হবে। সেই কারণে বসে থাকবে না, সময় নষ্ট করবে না, যতটুকু হয় পড়তে থাকো। সব সাবজেক্ট পড়বে, কোনো সাবজেক্ট ইগনোর করবে না। চেষ্টা করবে যে কোনো পরীক্ষায়, যাই পরীক্ষা দিতে যাচ্ছ না কেন, শুধু অঙ্ক বা শুধু ইংরেজি বা শুধু জিএসের উপর ভরসা করে পরীক্ষা দিতে যাবে না। প্রত্যেকটা সাবজেক্টের অ্যাভারেজ নিয়ে যাবে, তাহলে স্কোরটা ভালো হয়। ঠিক আছে? তো এরপরের দিন আবার তাহলে রিজনিংয়ের সেট 2 শুরু হবে। সবাই রেডি থাকবে, ভালো থাকবে, অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আমি তোমাদের গ্রুপে পিডিএফ দিয়ে দেবো। আর যারা আমাদের অফলাইনে যুক্ত হতে চাও বা পিডিএফের সাথে মানে পিডিএফ পেতে চাও, প্রত্যেক ভিডিওতেই বলি এটা আমার নাম্বার, সে তোমরা অ্যাড মানে আমাকে বলবে কিছু বলার থাকলে, বা আমাদের লকডাউনের পর যখন অফলাইন ক্লাস শুরু হবে তখন যদি আমাদের কাছে পড়তে চাও একসাথে ব্যাচে বসে, তাহলে আমার সাথে যোগাযোগ করবে। ঠিক আছে? সবাই ভালো থাকবে, পড়াশোনা করবে, নিজের খেয়াল রাখবে, সবার খেয়াল রাখবে। বাই।